নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটসের ফাইনাল পার্ট, মানে একদম শেষ পার্ট পড়ব, পার্ট 5 ইন্ডিয়ান কনস্টিটিউশন এম লক্ষ্মীকান্ত টেক্সট বুক থেকে যে আমাদের সিরিজ চলছে সেই সিরিজের পার্ট হিসেবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি আমার পরিচয়টা একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি কিরিটি মুখার্জি। আমার ইনস্টাগ্রাম প্রোফাইল এটা হচ্ছে কিরিটি9775, তোমরা চাইলে ফলো করতে পারো। আর আমাদের যে কম্পিটিটিভ বেঙ্গলির ফেসবুক যে পেজের লিঙ্ক সেটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি চাও ফলো করতে পারো। ওখানে ভেরিয়াস আপডেটস আমরা দিয়ে থাকি। আর আমার সম্পর্কে অন্যান্য পার্সোনাল ডিটেলস পেতে তোমরা আমার ফেসবুক প্রোফাইলকে কিন্তু ফলো করতে পারো, ভিজিট করতে পারো। থ্যাংক ইউ। আমরা আজকে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস এটা পড়ব আন্ডার আর্টিকেল 32 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, তো আর্টিকেল 32 কি বলছে? ফান্ডামেন্টাল রাইট যেটা আমাদের সংবিধান দিচ্ছে, তো সেটা যেমন একটা মানে জাস্ট মৌখিক বক্তব্য বা লিখিত বক্তব্য হিসেবে থেকে না যায়, তার জন্য আমাদের সংবিধান প্রণেতারা আর্টিকেল 32কে কিন্তু সংবিধানের অঙ্গীভূত করেছিলেন। এই আর্টিকেল 32ই সমস্ত কিছুর উপর নজর রাখে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো যেগুলো আছে সেগুলো ঠিকঠাক করে রক্ষিত হচ্ছে কিনা। অর্থাৎ যদি এখানে স্টেট এগুলো ডিনাই করে, তো একজন মানুষ কিন্তু ক্যান মুভ টু দ্য কোর্ট ফর ইটস রেমেডি। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল রাইটসের যদি কোথাও একটা ব্রিচ সরকারি পক্ষ থেকে বা স্টেটের পক্ষ থেকে করা হয়, তো কোনো একজন মানুষ, অ্যাগ্রিভড মানুষ, কিন্তু অসন্তুষ্ট মানুষ, তিনি কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে 226 আর সুপ্রিম কোর্টে 32 আর্টিকেলসের আন্ডারে রিট চাইতে পারে, ডাব্লিউপি। ঠিক আছে, রিট পিটিশন করতে পারে। ফাইন। তো এই জন্যই ডক্টর বি.আর. আম্বেদকর আর্টিকেল 32কে খুব গুরুত্ব দিয়েছিলেন অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন। কেন বলছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে কারণ হচ্ছে এই আর্টিকেলটা সমস্ত ফান্ডামেন্টাল রাইটের যে একদম যে রক্ষা কবচ এই হিসাবে কিন্তু কাজ করছে। কারণ এখানে কি বলছে, আর্টিকেল উইদাউট হুইচ দিস কনস্টিটিউশন উড বি এ নালিটি। ঠিক আছে, অর্থাৎ আমরা যে সংবিধানে যে ধরনের অধিকারগুলো স্বীকৃতি দিলাম, ফান্ডামেন্টাল রাইটসগুলো দিলাম, তো সেইগুলো মানে কোনো ভ্যালিডিটি থাকতো না যদি এই আর্টিকেলটা না থাকতো। অতএব যদি রাষ্ট্র জোর করে এই ফান্ডামেন্টাল রাইটগুলোকে ইমপ্লিকেশন না করতো, তাহলে কিন্তু সেখানে কোনো একজন বাসিন্দা বা সিটিজেন বা নন সিটিজেন, হোয়াট এভার হি ইজ, তো হি অর শি ইজ, তো তিনি কিন্তু কোনো রকমভাবে রেমিডি পেতেন না। ঠিক আছে, তো এইখানে যে সেই জন্যে উনি এখানে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, ইট ইজ দ্য ভেরি সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ভেরি হার্ট অফ ইট। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বহুবার পরীক্ষায় প্রশ্ন করেছে যে এই উক্তিটি কার। ঠিক আছে, যে সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড হার্ট অফ ইট। ঠিক আছে, অর্থাৎ আর্টিকেল 32 হচ্ছে সংবিধানের প্রাণ এবং এর হৃদয়। ফাইন। এক্ষেত্রে যে 4টে প্রভিশন আছে, সেই 4টে প্রভিশন আমরা পড়বো। চারখানা জিনিস কি বলেছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে দ্য রাইট টু মুভ সুপ্রিম কোর্ট। এই ক্ষেত্রে কিন্তু নট বাই মিন অফ অ্যাপিলের ক্ষেত্রে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট সুপ্রিম কোর্টে মুভ করতে পারে। ঠিক আছে, ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, তো তারা কি যে কোনো একজন অ্যাগ্রিড মানুষ কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে মুভ করতে পারে। ঠিক আছে, তো এখানে সুপ্রিম কোর্ট দ্বিতীয় জায়গাটা কি বলে, সুপ্রিম কোর্ট শ্যাল হ্যাভ দ্য পাওয়ার টু ইস্যু ডাইরেকশন। সেই ডাইরেকশনগুলো ইস্যু করতে পারে টু এনফোর্স, ঠিক আছে, দ্য ফান্ডামেন্টাল রাইটস দ্যাট হ্যাজ বিন ব্রিচড বাই দ্য স্টেট। অর্থাৎ যে রাষ্ট্র যে ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নিয়েছে নাগরিকের কাছ থেকে, সেটা যাতে রক্ষিত হয় সেজন্য সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। এই রিটগুলোর নাম হচ্ছে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিউরারি, কোয়ারেন্টাম। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে পরের সাইডগুলোতে পড়বো যে এগুলোর মানে কি বা কিছু। ওকে, এছাড়া পার্লামেন্টকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে পার্লামেন্ট যে কোনো সময় যে কোনো লোয়ার সাবঅর্ডিনেট কোর্টকে কিন্তু এই রিট জারি করার জন্য পারমিশন দিতে পারে। ঠিক আছে, ক্যান এম্পাওয়ার এনি কোর্ট টু ইস্যু ডাইরেকশন, অর্ডার্স অ্যান্ড রিটস অফ অল কাইন্ডস। ঠিক আছে, এটা কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। তো এক্ষেত্রে এনি কোর্টস বলতে সুপ্রিম কোর্ট ছাড়া অন্যান্য কোর্টের কথা বোঝালেও হাইকোর্টকে কিন্তু বোঝায় না, কারণ হাইকোর্টে অলরেডি 226 আর্টিকেল 226 কিন্তু হাইকোর্টে
মানুষ যাদের ফান্ডামেন্টাল রাইটস ব্রিচ হবে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস যাদের রক্ষিত হবে না, মানে তারা কিন্তু মৌলিক অধিকারের রক্ষার জন্য তারা কিন্তু হাইকোর্টে আন্ডার আর্টিকেল 226 মুভ করতে পারে অলরেডি। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই যে বলা হয়েছে যে অন্যান্য কোর্টকে অধিকার দিতে পারে পার্লামেন্ট, তো সেই অন্যান্য কোর্টের মধ্যে কিন্তু হাইকোর্ট পারে না, কারণ হাইকোর্টের অলরেডি সেই অধিকারটা আছে রিট জারি করার। ওকে, তো আর লাস্ট এটা কি বলেছে, দ্য রাইট টু মুভ সুপ্রিম কোর্ট শ্যাল নট বি সাসপেন্ডেড এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন। অর্থাৎ সংবিধান যদি সেই বিষয়ে আইন প্রণয়ন না করে তাহলে কোনো মানুষের সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারকে কিন্তু কেড়ে নেওয়া যাবে না। ফান্ডামেন্টাল রাইটস ব্রিচ হলে, মৌলিক অধিকার যদি কেড়ে নেয় সরকার বা রাষ্ট্র, তাহলে কিন্তু কোনো মানুষ যেতে পারে যতক্ষণ না পার্লামেন্ট আদারওয়াইজ কোনো আইন প্রণয়ন করছে। ফাইন। কিন্তু সংবিধানে এই ক্ষেত্রে একটা আইন আছে, সেটা হচ্ছে আর্টিকেল 359 আর্টিকেলের অনুযায়ী, যে যখন ন্যাশনাল ইমার্জেন্সি থাকবে তখন কিন্তু প্রেসিডেন্ট সাসপেন্ড করতে পারে আর্টিকেল 32-কে। ঠিক আছে, অর্থাৎ যখন এমার্জেন্সি সিচুয়েশন থাকবে, অর্থাৎ যখন রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি থাকবে, তখন কিন্তু প্রেসিডেন্ট এই 32 আর্টিকেলের আন্ডারে যে মুভ করার যে অধিকার মানে কনস্টিটিউশন দিয়েছে সেটাই কিন্তু কেড়ে নিতে পারে, সাসপেন্ড করতে পারে। আর কি বলেছে, সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 ক্যান নট ডিটারমাইন এ কোয়েশ্চেন দ্যাট ডাজ নট ইনভলভ দ্য ফান্ডামেন্টাল রাইটস। এখানে কিন্তু কেবলমাত্র আর্টিকেল 32-তে সেগুলোরই বিচার হবে যেগুলো রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, কিন্তু অর্ডিনারি রাইটস রিলেটেড যেগুলো আছে সেগুলো কিন্তু মানে অর্ডিনারি রুলের সেগুলো কিন্তু এই আর্টিকেল 32-তে বিচার্য বিষয় সুপ্রিম কোর্টের নয়। ওকে, আর তখন যেটা বললাম যে আর্টিকেল 226 তো সেই 226 আর্টিকেল কিন্তু সাংবিধানিকভাবে হাইকোর্টকে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস ব্রিচ করার ক্ষেত্রে যে মামলাগুলো হয় রিট পিটিশন, সেই রিট পিটিশন বিচার করার অধিকার প্রদান করেছে। ঠিক আছে, এখানে একটা জিনিস বলি যে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কেউ মুভ করতে পারে। ঠিক আছে, সুপ্রিম কোর্টে কোনো মানুষ ডাইরেক্টলি মুভ করতে পারে ডিরেক্ট, কিন্তু এক্ষেত্রে যেহেতু মাঝখানে হাইকোর্টটা থেকে যায়, সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল, হ্যাজ রুলড দ্যাট, একটা রুলিং এ বলেছিল, ওয়্যার রিলিফ থ্রু আউট হাইকোর্ট ইজ অ্যাভেলেবেল। যেহেতু হাইকোর্টটা মাঝখানে রয়েছে, সেক্ষেত্রে আর্টিকেল 226-টাকে আগে এক্সারসাইজ করে তারপরে আর্টিকেল 32 এক্সারসাইজ করা ভালো। অর্থাৎ যদি কোনো মানুষ প্রথমে তার মনে হয় যে আমার মৌলিক অধিকার কোথাও কেড়ে নেওয়া হচ্ছে, তো প্রথমে সুপ্রিম কোর্ট বলেছে, যদিও এটা কোনো আইন নয়, রুল করেছিল, যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে প্রথমে সেক্ষেত্রে হাইকোর্টে মুভ করাই ভালো। হাইকোর্টে যদি কোনো মানুষ অ্যাগ্রিভড হয় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে মুভ করা যেতে পারে। ওকে, এখানে আমরা যে 4টে রিটস আছে, সেই 4টে রিটস কি কি সেটা পড়বো। ফার্স্ট অফ অল হচ্ছে হেভিয়াস কর্পাস, বন্দি প্রত্যক্ষীকরণ, এগুলো বাংলাগুলো তোমরা দেখে নিও। ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিরারি, কোয়ারেন্টো, এই যে 5টা রিট, এটা কিন্তু সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 আর হাইকোর্ট আন্ডার আর্টিকেল 226 জারি করতে পারে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টের ক্ষমতা এই রিট জারি করার ক্ষেত্রে একটু হলেও মানে স্কোপটা বেশি। সেক্ষেত্রে কেন বলা হয়েছে, সুপ্রিম কোর্টে ক্যান ইস্যু রিটস অনলি ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ সুপ্রিম কোর্ট কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটসের মানে যার মৌলিক অধিকারের রক্ষার জন্য কিন্তু রিট জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইট ছাড়াও, ঠিক আছে, অন্যান্য যে লিগাল রাইটস আছে সেক্ষেত্রেও কিন্তু আর্টিকেল 226-কে এক্সারসাইজ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ মানে হাইকোর্ট কিন্তু রিট জুরিসডিকশনটা আরো বেশি এক্সটেন্ডেড। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে মানে হাইকোর্ট কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইট ছাড়াও যে অন্যান্য লিগাল রাইট সেগুলোর ক্ষেত্রেও কিন্তু রিট জারি করতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে জুরিসডিকশনের যদি জিনিস দেখি, দিকটা যদি দেখি, তো আমরা খালি জুরিসডিকশন, তো এই জুরিসডিকশন যদি দেখি তাহলে হাইকোর্টের জুরিসডিকশন কিন্তু সুপ্রিম কোর্টের থেকে খর্ব, অনেক ছোট। কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট গোটা ইন্ডিয়া জুড়ে তার রিট জুরিসডিকশনকে এক্সারসাইজ করতে পারে, whereas হাইকোর্ট কেবলমাত্র কজ অফ অ্যাকশন যদি তার জুরিসডিকশনের মধ্যে পড়ে তবেই কিন্তু সেটা এক্সারসাইজ করতে পারে। অর্থাৎ যেমন
ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা দেখি হাইকোর্ট সেই কেসগুলোর ক্ষেত্রে 226 কে এক্সারসাইজ করতে পারবে যেখানে কোনো না কোনো ভাবে তার জুরিসডিকশন জড়িত, ঠিক আছে। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু গোটা ভারত জুড়ে এই জুরিসডিকশনটাকে এক্সারসাইজ করতে পারবে, মানে তার যে জুরিসডিকশন থাকবে আর্টিকেল 32 সেটা কিন্তু গোটা ভারত জুড়েই থাকবে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আর্টিকেল 32, ঠিক আছে, এই 32 ইটসেলফ একটা ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। অতএব সুপ্রিম কোর্ট কখনো এটাকে রিফিউজ করতে পারবে না টু এক্সারসাইজ। কিন্তু হোয়ারাস আর্টিকেল 226 যেটা হাইকোর্টের, সেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়। অতএব হাইকোর্ট কিন্তু এই রাইটকে এক্সারসাইজ করার ক্ষেত্রে রিফিউজ করতে পারে, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবার আমরা দেখবো হেভিয়াস কর্পাস। প্রথম যে রিটটা আমরা পড়লাম হেভিয়াস কর্পাস, সেই রিটটা এবার আমরা ডিটেলসে পড়বো। হেভিয়াস কর্পাসের বাংলা তর্জমা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, ঠিক আছে। এই হেভিয়াস কর্পাস তো মানে হচ্ছে সশরীরে হাজির করা, ঠিক আছে। ইট ইজ অ্যান অর্ডার ইস্যুড বাই দ্য কোর্ট টু এ পার্সন হু হ্যাজ ডিটেইনড অ্যানাদার পার্সন। অর্থাৎ যদি কোনো পুলিশ অফিসার অন্য কোনো মানুষকে অ্যারেস্ট করেন, ঠিক আছে, ডিটেইন করেন রাদার, টু প্রডিউস দ্য বডি অফ দ্য ল্যাটার বিফোর ইট, অর্থাৎ সেই মানুষটাকে কোর্টের সামনে হাজির করতে নির্দেশ দিতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে কোর্ট সিদ্ধান্ত জানাতে পারে যে তুমি অমুক ব্যক্তিকে অ্যারেস্ট করেছো, অমুককে কোর্টের সামনে হাজির করাও, ওকে। রিট অফ হেভিয়াস কর্পাস ক্যান বি ইস্যুড এগেনস্ট বোথ পাবলিক অথরিটিস অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট ইন্ডিভিজুয়াল। এক্ষেত্রে প্রাইভেট এবং পাবলিক উভয় অথরিটির ক্ষেত্রে কিন্তু বন্দি প্রত্যক্ষীকরণকে ইউজ করতে পারে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। দ্য রিট অন দ্য আদার হ্যান্ড ইজ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ইস্যু করা হয় না। কোন কোন ক্ষেত্রে ডিটেনশন ইজ লফুল, যদি এই ডিটেনশনটা সাপোজ প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে হয়, পিডিএ, ঠিক আছে। এই পিডিএ এর আন্ডারে যদি আমি কাউকে ডিটেন করি তাহলে কিন্তু আমি এই রিটের আন্ডারে আসবো না, ঠিক আছে। আবার হচ্ছে কি, দ্য প্রসিডিংস ইজ ফর কন্টেম্প্ট অফ লেজিসলেচার অর এ কোর্ট, কোর্টের যে অবমাননা, কোর্ট অবমাননা বা অন্যান্য যে লেজিসলেচার, অর্থাৎ যে লেজিসলেচারের অবমাননা, অর্থাৎ লেজিসলেচার মানে হচ্ছে যেটা আইনসভার অবমাননা, তার জন্য যে প্রসিডিংস গুলো হয় সেটা কিন্তু এই আর্টিকেলে মানে এই হেভিয়াস কর্পাসের আন্ডারে পড়ে না, ঠিক আছে। তারপরে কি বলেছে, সি ডিটেনশন ইজ বাই এ কম্পিটেন্ট কোর্ট। এক্ষেত্রে যদি কোনো একটা পার্টিকুলার কোর্ট, সাপোজ সেশন কোর্ট যদি কম্পিটেন্ট হয়, তাহলে সেই সেশন কোর্ট যদি মানে জানায় যে অমুক ব্যক্তিকে এত তারিখ পর্যন্ত ডিটেন করা হবে, 10 তারিখ পর্যন্ত সাপোজ, সো এই যে 10 তারিখের টাইম পিরিয়ডটা সেটা যদি দেওয়ার ক্ষেত্রে কম্পিটেন্ট হয় ওই কোর্টটা, তাহলে কিন্তু এই মামলাটা হেভিয়াস কর্পাসের আন্ডারে কিন্তু রেমিডি চাওয়া যাবে না, ঠিক আছে। আর ডিতে কি বলেছে, ডিটেনশন ইজ আউটসাইড দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট, অর্থাৎ যে কোর্ট এটা বিচার করছে তার যদি জুরিসডিকশনের বাইরে হয় এই ডিটেনশনটা, তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো রকম রিট চাওয়া সেই কোর্টে যাবে না বা সেই কোর্ট কোনো রিট জারি করতে পারবে না। এবার আমরা দ্বিতীয় যে রিটটা আছে বা লেখটা আছে সেটা পড়বো, সেটা হচ্ছে ম্যান্ডামাস, ঠিক আছে। তো এই ম্যান্ডামাস কি, ম্যান্ডামাস কথাটার বাংলা হচ্ছে পরমাদেশ, ঠিক আছে। তো এই পরমাদেশ তোমরা শুনে থাকবে অন্যান্য জায়গাতে। তো এই পরমাদেশ কি, এক্ষেত্রে হচ্ছে উই অর্ডার, ঠিক আছে, আমরা আদেশ দিচ্ছি, এরকম একটা। ইট ইজ এ কমান্ড ইস্যুড বাই দ্য কোর্ট টু দ্য পাবলিক অফিসিয়াল asking him to perform his official duties that he has failed or refused to perform। অর্থাৎ কোন একটা অফিসিয়াল ডিউটি পারফর্ম করতে যদি কোনো ইনস্টিটিউশন ফেল করে, সেক্ষেত্রে কিন্তু কোর্ট এই আদেশটা জারি করতে পারে, মানে এই পরমাদেশ জারি করতে পারে। সাপোজ আমার আন্ডারে ধরে নাও যে আমি একজন অফিসার, তো আমার একটা অফিস আছে, আই এম হোল্ডিং এ অফিস আর হোল্ডিং এ চেয়ার। তো সেই চেয়ারে থেকে আমার কোন একটা পার্টিকুলার কর্তব্য আছে, যে সাপোজ কোন একটা জায়গায় রাস্তা তৈরি করা বা ইত্যাদি, যেটা খুব এসেন্সিয়াল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি সেটা করতে ফেল করলাম, তখন কোনো মানুষ এটা গিয়ে আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্টে অ্যাপিল করলো যে পরমাদেশ জারি করা হোক। তো ঠিক আছে, তো সেই পরমাদেশের এগেনস্টে আমাকে কিন্তু সে আদেশ করবে যে তুমি এই ডিউটিটা পারফর্ম করো, ঠিক আছে। ইট ক্যান অলসো বি ইস্যুড এগেনস্ট এনি পাবলিক বডি, এ কর্পোরেশন, অ্যান ইনফিরিয়র কোর্ট, এ ট্রাইব্যুনাল আর গভর্নমেন্ট ফর দ্য সেম পারপাস। এই যে কথাগুলো বললাম, একটা পাবলিক বডি মানে হচ্ছে বিভিন্ন পাবলিক অফিসেস গুলো আছে, কর্পোরেশন গুলো আছে, ইনফিরিয়ার কোর্ট অর্থাৎ যে সাবঅর্ডিনেট কোর্ট গুলো আছে তার বিরুদ্ধে করা যায়, ট্রাইব্যুনাল অর্থাৎ যেটা স্যাট, ধরো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা এই ধরনের যে ট্রাইব্যুনালস গুলো আছে যেখানে অন্যান্য মামলাগুলোর বিচার হয়,
তো সেই ক্ষেত্রে মানে যেটা আর কি সার্ভিস রিলেটেড বা অন্য যে কোনো ট্রাইব্যুনাল হতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যান্ডামাস দেওয়া যেতে পারে ফর দ্য গভর্নমেন্ট, সেখানেও মানে দেওয়া যেতে পারে ফর এগেনস্ট দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। দ্য রিট অফ ম্যান্ডামাস ক্যান নট বি ইস্যুড এগেনস্ট এ প্রাইভেট ইন্ডিভিজুয়াল, এক্ষেত্রে কিন্তু করা যাবে না, অর্থাৎ কোনো ব্যক্তিগত মানে কোন একজন পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে কিন্তু এই রিটটাকে জারি করা যাবে না। টু এনফোর্স ডিপার্টমেন্টাল ইনস্ট্রাকশন দ্যাট ডাজ নট পজেস স্ট্যাটিউটারি ফোর্স, অর্থাৎ কোন একটা ডিপার্টমেন্টাল যে প্রসিডিওর আছে সেটা যদি স্ট্যাটিউট দ্বারা সাপোর্টেড না হয়, অর্থাৎ আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো একটা সিস্টেমের বিরুদ্ধে কিন্তু এই ম্যান্ডামাস কিন্তু ইউজ করা যাবে না। অর্থাৎ যদি অফিসিয়াল আইন থাকে একরকম করার, এই ম্যান্ডামাস জারি করে কিন্তু সেই অফিসকে অন্যরকম করতে বাধ্য করা যাবে না। ওকে, আর কোন কোন ক্ষেত্রে করা যাবে না? ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আছে সেটা হচ্ছে when the duty is discretionary, অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে ডিসক্রিশনারি পাওয়ার থাকে, যেমন হচ্ছে সাপোজ গভর্নরের আছে, ঠিক আছে, এই গভর্নরকে কিন্তু কোনো একটা কাজে এই ম্যান্ডামাস জারি করা যাবে না যদি সেটা তার ডিসক্রিশনারি জুরিসডিকশনের মধ্যে পড়ে, ডিসক্রিশনারি পাওয়ারের মধ্যে পড়ে, ঠিক আছে। আর ডিতে কি বলছে, টু এনফোর্স এ কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, কন্ট্রাকচুয়াল অব্লিগেশনকে এনফোর্স করার জন্য কিন্তু এটা করা যাবে না। আর কি, প্রেসিডেন্টের বিরুদ্ধে আর গভর্নরদের বিরুদ্ধে, আমি যেটা একটু আগে বললাম, সেখানে কিন্তু এই ম্যান্ডামাস জারি করা যাবে না। আর অন্য ক্ষেত্রে চিফ জাস্টিস অফ এ হাইকোর্ট, অর্থাৎ একটা হাইকোর্টের চিফ জাস্টিসের বিরুদ্ধে ম্যান্ডামাস দাবি করা রিট মানে লেখো ইস্যু করা যাবে না যদি তিনি জুডিশিয়াল ক্যাপাসিটিতে, অর্থাৎ তিনি যে বিচার ব্যবস্থা তাকে যে ক্ষমতা দিয়েছে তো তার মধ্যে থেকে যদি তিনি তার ডিউটি পালন করেন, তাহলে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার চিফ জাস্টিস অফ এ হাইকোর্টের বিরুদ্ধে কিন্তু এই ধরনের কোনো লেখো জারি করা যাবে না, ঠিক আছে। এবার আমরা পড়বো প্রহিবিশন বা প্রতিষেধ, ঠিক আছে। এই প্রতিষেধটা কি একটু দেখবো। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো, ঠিক ম্যান্ডামাস যেমন অধ্যাদেশ জারি করে অর্থাৎ কোনো কিছু করতে বলে, আর প্রতিষেধ হচ্ছে উইদাউট জুরিসডিকশন কোনো কিছু করতে বারণ করে, ঠিক আছে। তো কি বলেছে, এই ক্ষেত্রে কিন্তু যে প্রতিষেধ নামক যে লেখটার কথা আমরা পড়ছি, সেই প্রতিষেধ কিন্তু কেবলমাত্র জুডিশিয়াল আর কোয়াসি জুডিশিয়াল ফাংশনের ক্ষেত্রে কিন্তু ইস্যু করা যায়, অর্থাৎ কোনো বিচার সম্বন্ধীয় বিষয়কে কিন্তু নিষিদ্ধ করা যায় প্রহিবিশন ইউজ করে, ঠিক আছে। অর্থাৎ তোমার এটা জুরিসডিকশন নয়। আর আমি যদি এখন ভাবি যে কোন একটা সিভিল কোর্ট এমন একটা সিভিল মামলার জাজমেন্ট দিচ্ছে বা এমন একটা সিভিল মামলাকে বিচার করছে যেটা তার অধিকারের সীমাকে লঙ্ঘন করছে, তো সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টে কোনো মানুষ তার বিরুদ্ধে প্রহিবিশন চাইতে পারে। সেই প্রহিবিশনের আন্ডারে তিনি কিন্তু সেই নিম্নতম যে কোর্ট তাকে কিন্তু নির্দেশ দিতে পারেন হাইকোর্ট যে তুমি এই মামলাটার বিচার করো না, আপনি এই মামলাটা বিচার করবেন না, এটা আপনার অথরিটির বাইরে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বিধি নিষেধ আরোপ করা হচ্ছে। এটা কিন্তু কোনো লেজিসলেটিভ বডি, প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির বিরুদ্ধে কিন্তু প্রয়োগ করা যায় না এই প্রহিবিশনটা, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা পড়বো সার্টিওরারি, ঠিক আছে। এটাকে বাংলায় বলে সার্টিওরারি মানে হচ্ছে উৎপ্রেষণ, ঠিক আছে। আমি বাংলাটা ভুলে গেছি, সরি। তো এটার মানে হচ্ছে টু বি ইনফর্মড, লিটারাল মিনিং টু বি সার্টিফাইড আর টু বি ইনফর্মড। অর্থাৎ যদি এক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা মামলাকে কোনো একটা কোর্ট তার জুরিসডিকশনের বাইরে গিয়ে জাজ করছে, তখন এই সার্টিওরারি ইস্যু করে সেই মামলাটাকে কিন্তু কোনো একটা ঊর্ধ্বতন কোর্ট, অর্থাৎ এক্ষেত্রে আমি ধরতে পারি হাইকোর্টই হলো, তো হাইকোর্ট কিন্তু সেই মামলাটাকে নিজের হাতে ট্রান্সফার করে আনতে পারেন, ঠিক আছে। এখানে ল্যাক অফ জুরিসডিকশন আর এরর অফ ল। আবার যদি দেখা যায় কোনো জাজমেন্টের এরর হয়েছে, সেখানেও কিন্তু এই একইভাবে এটা করতে পারা যায়। এখানে দেখো একটু পড়ে নাও, ইট ইজ ইস্যুড বাই এ হায়ার কোর্ট টু এ লোয়ার কোর্ট অর ট্রাইব্যুনাল আইদার টু ট্রান্সফার এ কেস পেন্ডিং উইথ দ্য লেটার টু ইটসেলফ অর টু স্কোয়াশ দ্য অর্ডার অফ দ্য লেটার। অর্থাৎ এখানে কোনো একটা মামলাকে ট্রান্সফার করার ক্ষেত্রেও হতে পারে, অথবা যে নিম্নতর যে কোর্ট সেটা কোনো একটা পার্টিকুলার অর্ডার ইস্যু করেছে, ঠিক আছে, সেই অর্ডারটাকে কোয়াশ করে দিচ্ছে, অর্থাৎ সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে, মানে সেটাকে অগ্রাহ্য করে নতুন ভাবে আমরা এটা বিচার ব্যবস্থা চালাতে পারি ওই ঊর্ধ্বতন কোর্টেতে, ঠিক আছে। তাহলে এখানে কি বললাম, সার্টিওরারি দুটো ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে যদি কোনো একটা মামলার জাজমেন্টকে চেঞ্জ করার জন্য এটা মানে করা যেতে পারে, কোয়াশ দ্য জাজমেন্ট, অথবা যদি দেখা যায় যে কোনো একটা মামলা কোনো একটা কোর্টের যে জুরিসডিকশন তার বাইরে চলে যাচ্ছে, তখন সেই মামলাটাকে সার্টিওরারি ইস্যু করে ঊর্ধ্বতন কোর্ট, অর্থাৎ এক্ষেত্রে আমরা ধরতে পারি হাইকোর্ট, তিনি কিন্তু তার নিজের হাতে গ্রহণ করতে পারেন মামলাটাকে, ঠিক আছে। এই লেখটা অর্থাৎ উৎপ্রেষণটা কিন্তু কেবলমাত্র জুডিশিয়াল, এখনো পর্যন্ত এগেনস্ট জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটি কিন্তু এটা করা যায়। অর্থাৎ যে কোনো রকমের
বিচার ব্যবস্থার সাথে যুক্ত জিনিসের সাথে কিন্তু কেবলমাত্র এই রিটটা জারি করা যায়। ঠিক আছে, অথরিটিস আর নট এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস। এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিসের বিরুদ্ধে কিন্তু এই যে উৎপ্রেষণ এটা কিন্তু ইস্যু করা যায় না। এবার আমরা দেখবো কোয়ারেন্টো, অধিকার পৃচ্ছা, এটার মানে বাংলাতে। ঠিক আছে, তো এই কোয়ারেন্টো কি বলছে আমরা দেখবো। এখানে হচ্ছে বাই হোয়াট ওয়ারেন্ট, অর্থাৎ কোন ক্ষমতা বলে কোনো মানুষ কোনো পাবলিক অফিস বা পাবলিক চেয়ার হোল্ড করছে সেটাকে চ্যালেঞ্জ করা যায় কোয়ারেন্টোতে। ওকে, অর্থাৎ কোন অধিকার বলে কোনো মানুষ কোনো একটা পদ অধিকার করে বসে আছে, কিন্তু এই পদটাকে কিন্তু অবশ্যই কনস্টিটিউশনাল বা অন্য কোনো স্ট্যাটিউট দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে, মানে অন্য কোনো আইন দ্বারা প্রতিষ্ঠিত একটা পার্মানেন্ট ক্যারেক্টারের পদ হতে হবে, নাহলে কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে, কি বলছে, হেন্স ইট প্রিভেন্টস ইললিগাল আনসারপেশন অফ আ পাবলিক অফিস বাই এ পার্সন, অর্থাৎ কোন একজন মানুষ যদি মানে অনৈতিকভাবে বেআইনিভাবে কোনো একটা পদ অধিকার করে বসে তখন কিন্তু এই কোয়ারেন্ট ইস্যু করে কিন্তু রিট চাওয়া যেতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে কেবলমাত্র পাবলিক অফিসের এগেনস্টে কিন্তু এই রিটটা চাওয়া যেতে পারে। এখানে আর জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই কেসগুলো ইট ক্যান নট বি ইস্যুড ইন কেস অফ মিনিস্টেরিয়াল অফিস, মিনিস্টেরিয়াল যে অফিসগুলো আছে বা প্রাইভেট অফিস তাদের এগেনস্টে কিন্তু এই রিটটা কোয়ারেন্ট ইস্যু করানো যায় না। ওকে, আনলাইক দ্য আদার ফোর রিটস দিস ক্যান বি সাউট বাই এনি ইন্টারেস্টেড পার্সন অ্যান্ড নট নেসেসারিলি বাই অ্যাগ্রিভড পার্সন। আগের যে চারটে আমরা বলেছিলাম সেই চারটে রিটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একজন অ্যাগ্রিভড পার্সন, অর্থাৎ যে মানুষ কোনো একটা জায়গায় নিজের মানে স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে কোনো একটা ইস্যুকে, সেই জায়গাতে তারা কিন্তু এই যে বাকি চারটে রিট সেটা জারি করার জন্য কোর্টে মুভ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যে কোনো ইন্টারেস্টেড পার্সন কিন্তু এই কোয়ারেন্টও চাইতে পারে কোর্টের কাছে। ঠিক আছে, এখানে কিন্তু নট নেসেসারিলি তার নিজস্ব স্বার্থ বিঘ্নিত হচ্ছে এরকম কোনো ব্যাপার থাকবে। ওকে, এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস টপিক পড়বো, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্গ হিসাবে যে আর্মড ফোর্সেসদের ক্ষেত্রে কি ফান্ডামেন্টাল রাইটসের কি ব্যতিক্রম বা ইত্যাদি কিছু আছে কিনা। ঠিক আছে, আর্মড ফোর্সেস ক্ষেত্রে তো এখানে বলছে আর্টিকেল 33 এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট টু রেস্ট্রিক্ট অর অ্যাব্রোগেট দ্য ফান্ডামেন্টাল রাইটস of the members of the armed forces, paramilitary forces, police forces, intelligence agencies and analogous forces। অর্থাৎ যেগুলো আমরা পড়লাম এই ইন্টেলিজেন্স এজেন্সি, পুলিশ ফোর্স, ঠিক আছে, প্যারামিলিটারি ফোর্স, এইগুলো যেহেতু একটা অন্যরকম ডিসিপ্লিনের দাবি রাখে, তো এই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 33 পার্লামেন্টকে ক্ষমতা দিল যাতে করে পার্লামেন্ট এই সাধারণ যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন এদের জন্য করতে পারে। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে মনে রাখা ভালো যে স্টেট লেজিসলেচার কিন্তু অর্থাৎ যে রাজ্য বিধানসভা কিন্তু এদের মানে পক্ষে বা বিপক্ষে কোনো রকম আইন করতে পারে না আন্ডার আর্টিকেল 33। ওকে, এবার হচ্ছে আর্টিকেল 34 কি বলছে। আর্টিকেল 34 বলছে যেখানে মার্শাল ল অ্যান্ড ফান্ড চলে, মানে যেখানে কোনো একটা জায়গাতে যদি মার্শাল ল চলে তো সেক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস গুলোকে কিন্তু সেখানে রেস্ট্রিক্ট করা বা সাসপেন্ড করা যেতে পারে। কি বলছে, আর্টিকেল 34 প্রোভাইডস ফর দ্য রেস্ট্রিকশন অফ ফান্ডামেন্টাল রাইটস while martial law in force in any area within the territory of India। অর্থাৎ ভারতবর্ষের কোনো একটা পার্টিকুলার অংশে যদি মার্শাল ল বলবৎ থাকে সেখানে কিন্তু আর্টিকেল 34 অনুযায়ী ফান্ডামেন্টাল রাইটসকে রেস্ট্রিক্ট করা যেতে পারে। ঠিক আছে, নিয়ন্ত্রণ করা যেতে পারে। ইট এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট টু আইডেন্টিফাই এনি গভর্নমেন্ট সার্ভেন্ট অর এনি আদার পার্সন ফর এনি অ্যাক্ট ডান বাই হিম ইন কানেকশন উইথ দ্য মেনটেন্যান্স অর রিস্টোরেশন অফ অর্ডার ইন এরিয়া হোয়ার দ্য মার্শাল ল ওয়াজ ইন ফোর্স। এটা কিন্তু আরো ক্ষমতা দিচ্ছে যে কোনো একজন গভর্নমেন্ট অফিসার বা যে কোনো গভর্নমেন্ট যে সার্ভেন্ট তাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ ক্ষমতা দিচ্ছে টু রেস্টোর মানে সেই অঞ্চলের মধ্যে করার যে আইনের শাসন সেটাকে ফিরিয়ে আনার জন্য। ঠিক আছে, অর্ডার মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে উন্নতি করার জন্য। ঠিক আছে, তো এটা একটু মনে রাখতে হবে। এবার আমরা দেখবো আর্টিকেল 35। আর্টিকেল 35 কি করছে, পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে। ঠিক আছে, পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটসকে বলবৎ করার জন্য যদি কোনো আইন প্রণয়ন করতে হয় তো সেই আইনটা প্রণয়ন করবে পার্লামেন্ট। ঠিক আছে, এই যে ক্ষমতা সেটা কিন্তু দিচ্ছে আর্টিকেল 35, মনে রাখবে। ওকে, এবার আমরা বলবো আর্টিকেল 31A 5টা ক্যাটাগরি, মানে এখানে আমরা পড়ছি যেটা এক্সেপশন অফ ফান্ডামেন্টাল রাইটস। কোন কোন জায়গায় করা হচ্ছে এক্সেপশনটা, সেটা হচ্ছে 31A ধারা অনুযায়ী কি করা হচ্ছে যে 5টা বিষয়কে, ঠিক আছে, যে আইন প্রণয়ন করার যে ক্ষমতা, 5 ক্যাটাগরিজ অফ লজ
from being challenged and invalidated on the ground of contravention of Article 14 আর Article 19 আর্টিকেল 14 আর আর্টিকেল 19 অনুযায়ী কোন একটা আইনকে বেআইনি বলার ক্ষেত্রে কিছু ক্যাটাগরাইজ করছে, 5টা জায়গায় এখানে এক্সেপশন রাখা হচ্ছে, অর্থাৎ ব্যতিক্রম করা হচ্ছে। সেই 5টা ব্যতিক্রম কি কি আছে, যেখানে আর্টিকেল 14 বা আর্টিকেল 19 অনুযায়ী সেটাকে নাল অ্যান্ড ভয়েড বা বাতিল করে দেওয়া যায় না, সেটা কন্ট্রাভেনশন বলে। সেটা আমরা প্রথমটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা কি বলেছে যে অ্যাকুইজিশন অফ এস্টেট, ঠিক আছে, রাইটস অফ দ্য স্টেট, অর্থাৎ কোন একটা জায়গায় প্রপার্টি অ্যাকুইজ করার ক্ষেত্রে। 2 নম্বর কি, টেকিং ওভার দ্য ম্যানেজমেন্ট অফ প্রপার্টিজ বাই দ্য স্টেট, কোনো প্রপার্টি স্টেটের ম্যানেজমেন্টে ডাইরেক্ট ম্যানেজমেন্টের আন্ডারে আনার জন্য, যেটা অলরেডি স্টেটের সম্পত্তি। 3 নম্বর ক্ষেত্রে কি আছে, অ্যামালগামেশন অফ কর্পোরেশনগুলোকে পরস্পরের সাথে মিশিয়ে দেওয়া বা মানে একটা কি বলবো অ্যামালগামেট করার ক্ষেত্রে। ডিতে কি বলেছে, এক্সটিংগুইশমেন্ট অর মডিফিকেশন অফ রাইটস অফ ডাইরেক্টরস অর শেয়ার হোল্ডার্স অফ কর্পোরেশন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আর শেষেরটা হচ্ছে এক্সটিংগুইশমেন্ট আর মডিফিকেশন অফ মাইনিং লিজের যে এক্সটিংগুইশ করার ক্ষেত্রে অথবা মডিফাই করার ক্ষেত্রে কিন্তু এই ব্যতিক্রমগুলো 31 আর্টিকেলের সি অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি সুপ্রিম কোর্টের সংবিধান। আর 31B কি করছে, 31B কি করছে, ভ্যালিডেট সার্টেন অ্যাক্টস এন্ড রেগুলেশন। কি করে 31B তে বলছে যে ক্যাটাগরিগুলো 9 শিডিউলে পড়ে সেই ক্যাটাগরির কোনো একটা বিষয়ে যদি আইন প্রণয়ন করতে হয় তাহলে সেটাও কিন্তু ওই ফান্ডামেন্টাল রাইটসকে ব্রিচ করার ক্ষেত্রে যে রেমেডি তার এগেনস্টে যাবে না, ঠিক আছে। আর্টিকেল 31 ইমিউনিটি দিচ্ছে, অর্থাৎ 9 শিডিউলে অবস্থিত কোনো একটা টপিকে যদি আইন প্রণয়ন করতে হয় সেটা যদি ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধেও যায় তাহলে সেটাও কিন্তু ভ্যালিডেটেড থাকবে আইনটা, ঠিক আছে। এটা 31 বি এটা কিন্তু দিচ্ছে, ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি 31 সি কি বলছে, এটা যদিও 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 এ অ্যাড হয়েছিল, কন্টেন্ট 2 প্রভিশন। কি কি প্রভিশন আছে, সেভিং লস, গিভিং, এগুলো যাই হোক। কি বলেছে এক্ষেত্রে, বলা হয়েছে যে কোনো যে সমাজতান্ত্রিক যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল আছে তাকে পরিণতি দিতে গিয়ে যদি কোনো আইন প্রণয়ন করতে হয় এবং সেটা যদি কোনোভাবে ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধেও যায় আর্টিকেল 14 বা আর্টিকেল 19 অনুযায়ী, তাহলে সেটাও কিন্তু ভ্যালিডেটেড থাকবে, ঠিক আছে। 29B কে যদি মানে স্পেসিফাইড ইন সোশ্যাল মানে যেটা বলেছে সোশ্যালিস্টিক ডাইরেক্টিভ প্রিন্সিপাল ডিপিএসপি, যেগুলো হচ্ছে সোশ্যালিস্টিক নেচার, আর সেটা 39B তে উল্লিখিত আছে, সেটাকে পরিণতি দিতে গিয়ে যদি কোনো আইন প্রণয়ন করতে হয় সেটা যদি চ্যালেঞ্জ হয় আর্টিকেল 14 বা আর্টিকেল 19 এর অনুযায়ী, তাহলে সেটাও কিন্তু ভ্যালিডেটেড থাকবে এই আইন বলে, ঠিক আছে, এই ধারা বলে। আর কি বলছে, নো ল কন্টেনিং ডিক্লারেশন দ্যাট ইট ইজ ফর গিভিং এফেক্ট টু সাচ পলিসি শ্যাল বি কোয়েশ্চেন ইন এনি কোর্ট, অর্থাৎ যদি কোনো একটা আইন প্রণয়ন করি আমি, সেটাকে যদি বলি যে ডিপিএসপি কে ভ্যালিডেট করার জন্য, ডিপিএসপি কে প্রয়োগ করার জন্য আমি সেই আইনটা প্রণয়ন করছি, তো সেটাকে কিন্তু কোনো কোর্টে চ্যালেঞ্জও করা যাবে না। যেমন হচ্ছে ভূমি সংস্কার আইন, ঠিক আছে, ভূমি সংস্কার আইনের ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে কোর্টে চ্যালেঞ্জ করতে পারিনি, কারণ এটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালকে পরিণতি দেওয়ার জন্য তৈরি হয়েছে, ঠিক আছে। এবার আমরা একদম চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে ক্রিটিসিজম। এগুলো দেখবো, ক্রিটিসিজম তো থাকবেই। প্রথমটা কি আছে, এক্সেসিভ লিমিটেশন, অনেক লিমিটেশন দেওয়া আছে, অনেক মানে কি বলবো এক্সেপশন দেওয়া আছে, তো সেগুলো একটা বিষয়। নো সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস, সোশ্যাল ইকোনমিক রাইটসকে কখনো আমরা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ফেলিনি, ঠিক আছে, তো এটা একটা ফ্যাক্টর। নো ক্ল্যারিটি, ক্লিয়ারলি কোনো কিছু বলা নেই, জটিলতা আছে প্রত্যেকটা ভাষার মধ্যে ধারাগুলোর। নো পার্মানেন্সি, পার্মানেন্টলি কোনো অ্যামেন্ডেবল, ঠিক আছে, অ্যামেন্ড করা যাবে। তো এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু ক্রিটিসিজম মূলক। আর 5 নম্বরটা কি বলে, সাসপেনশন ডিউরিং এমার্জেন্সি, এমার্জেন্সির সময় অনেক ধারাকে আমরা সাসপেন্ড করতে পারি এবং বেশিরভাগ ধারা কি প্রেসিডেন্ট সাসপেন্ড করে রাখতে পারেন। আর একটা কি, এক্সপেন্সিভ রেমেডির যে ব্যবস্থাটা আছে, ঠিক আছে, সেটাও কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ, ঠিক আছে। আর প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের মাধ্যমে যে কোনো মানুষকে বন্দি করে রাখা যেতে পারে ইত্যাদি, এই যে ব্যবস্থাগুলো এগুলো কিন্তু ক্রিটিসিজমের আন্ডারে পড়ে। নো কনসিস্টেন্ট ফিলোসফি, ঠিক আছে। এই যে 8টা ক্রিটিসিজম আছে, এটা একটু জাস্ট জেনে রাখার জন্য, এগুলো এমসিকিউতে হয়তো 2-1টা দিতে পারে। তো আশা করছি সবাই কাছে ক্লিয়ার হয়েছে। চ্যাপ্টারটা অনেক বড় হলো, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং প্রচুর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করা হয় বিভিন্ন পরীক্ষায়। তো যাই হোক, পরিশেষে আজকে আমরা চ্যাপ্টারটাকে শেষ করলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, গড ব্লেস ইউ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, শেয়ার করো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।